ভয়ঙ্কর সব গল্প নিয়ে ভূতের বাক্স। প্রতিটি গ্রামেরই কিছু না বলা ইতিহাস থাকে, কিছু এমন ঘটনা যেগুলো দিনের আলোয় কেউ বলে না, আর রাতের অন্ধকারে শুধু কানাঘুষো হয়ে বেঁচে থাকে। আজ আমি আপনাদের এমন এক পরিবারের গল্প বলবো, যারা শহর ছেড়ে গ্রামে গিয়েছিল শান্তির খোঁজে, কিন্তু খুঁজে পেয়েছিল এমন কিছু সব ভয়ে মানুষের চোখে ধরা পড়ে না। কিছু ভয় শুধু অনুভব করা যায়, যখন আপনি নিঃশ্বাস ফেলেন আর পাশে কিছুর উপস্থিতি টের পান, অথচ কেউ নেই। আজ আমি শোনাবো এমন এক ঘটনার কথা, যেখানে এক সাধারণ পরিবার ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক অদৃশ্য জগতের সঙ্গে। গল্পটি শুরু হচ্ছে নিরীহভাবে, কিন্তু শেষটা কেমন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বছর চারেক আগের কথা। শহরের জীবনযাত্রা ছিল ব্যয়বহুল এবং আশরাফ মামার ব্যবসা একদমই মন্দা যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে তিনি স্ত্রী ও ছেলে শুভকে নিয়ে শহর ছেড়ে নিজের পৈতৃক গ্রাম শ্যামপুরে চলে আসেন। শ্যামপুর গ্রামের জীবন শান্ত হলেও ছিল কিছু অদ্ভুত ইতিহাসে জর্জরিত, যেগুলো নিয়ে মানুষ মুখ খুলে না, শুধু চোখে চোখ রেখে চুপ হয়ে যায়। গ্রামে আশরাফ মামার আরও দুই ভাই ছিলেন, বড় ভাই আনোয়ার আর মেজ ভাই আনিস। তিন ভাইয়ের একমাত্র বোন ছিল আমার মা, সে ছিল সবার ছোট। আমাদের পরিবারের এসব ঘটনা আমি জেনেছি আমার মামাতো ভাই শুভর মুখে, তখন তার বয়স ছিল মাত্র 12। শ্যামপুরের একটি স্থানীয় স্কুলে শুভকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দেয়া হয়, আর আশরাফ মামা বাজারে একটি মাংসের দোকান খুলে ফেলেন। কোরবানির আগ দিয়ে দোকানে গরু ছাগলের মাংস বিক্রি শুরু করলেন। ব্যবসা ধীরে ধীরে ভালো হতে লাগল। একসময় তিনি বিয়ে শাদী, অনুষ্ঠান ইত্যাদির জন্য মুরগি ও মাংস সরবরাহের অর্ডারও নিতে শুরু করলেন। 2 বছরের মধ্যে আশরাফ মামার সংসারে আবার হাসি ফিরে আসে। বড় রাস্তা থেকে একটু ভেতরে নিরিবিলি জায়গায় তাদের বাড়ি, ভীষণ নির্জন। অনেকেই নিরিবিলি থাকতে ভালোবাসে, কিন্তু অতিরিক্ত নীরবতা যে কত ভয়ঙ্কর হতে পারে তা তখনও তারা জানত না। একদিন রাত 9টা বাজে শুভ বাড়ি ফিরছিল তার প্রাইভেট টিচারের বাসা থেকে। অন্ধকার নেমে এসেছে, চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর ধানের পাতায় হাওয়ার সাড়া ছাড়া কিছুই শোনা যায় না। শর্টকাট নিতে গিয়ে সে ধানক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে ফিরছিল। মাঝে মাঝে তার মনে হচ্ছিল কেউ একজন তার পেছনে পেছনে আসছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলেই কিছু দেখা যায় না। ভয় জাপটে ধরছিল তাকে। রাস্তার কাছে এসে সে একটু নিশ্চিন্ত হলো, কিন্তু হঠাৎ চোখ বড় হয়ে গেল তার। সামনে রাস্তার দুপাশে দুটো বিশাল আকৃতির মানুষের মতো কিছু দাঁড়িয়ে আছে। শরীর মানুষের, কিন্তু উচ্চতা অস্বাভাবিক। তাদের পা দুটো রাস্তার দুপাশে যেন গাছের শেকড়ের মতো গেঁথে আছে। চোখে মুখে কোনো স্পষ্টতা নেই, যেন ছায়ার মানুষ। ভয়ে শুভ দাঁড়িয়ে থাকতে পারল না। সেই শেষ স্মৃতি তার। সে অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তার মাঝখানে। একসময় আশরাফ মামা আর তার বন্ধু রফিক চাচা মোটরসাইকেল নিয়ে বাসার দিকে ফিরছিলেন। তারা হঠাৎ রাস্তার মাঝে শুভকে পড়ে থাকতে দেখে আটকে ওঠেন। তাড়াতাড়ি তুলে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু শুভ কোনো সাড়া দেয় না। শুভকে বাসায় নিয়ে আসা হলো। বড় মামা আনোয়ার, যিনি বাজারে একটি ফার্মেসি চালান, তিনিও এসে অনেক ওষুধ প্রয়োগ করেন, কিন্তু শুভকে জাগানো যায় না। রাতভর শুভ অচেতন, আর তার মা ছেলের মাথার কাছে বসে কাঁদতে থাকে। সকালবেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, অদ্ভুত, সবকিছু ঠিক আছে, অথচ ছেলেটা ঘুম ভাঙছে না। শহরের বড় চিকিৎসকের কাছে রেফার করলেন তিনি, সেখানে নিয়েও কোনো লাভ হলো না। পরের কয়েকদিন শুভ যেন নিথর হয়ে পড়ে থাকল। চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই, তবুও শ্বাস নিচ্ছে। কেউ বলে প্যারালাইসিস, কেউ বলে স্নায়ুভিজ্ঞাক্কা, কেউ বুঝল না কি হয়েছে। এরপর গ্রামের অনেক কবিরাজ, ওঝা, মাওলানা ডাকা হলো। কারো জল পড়া, কারো তাবিজ, কেউ ধোয়া দিচ্ছে, কেউ বলছে ওর শরীরে ছায়া লেগেছে, কিন্তু কেউ কিছু করতে পারল না। 1 সপ্তাহ কেটে গেল। একদিন বড় মামা আনোয়ার বললেন, আমি একজন লোককে চিনি, জাদুবিদ্যায় খুব পারদর্শী, কিন্তু সে কাজ করলে তবেই টাকা নেয়। আশরাফ মামা আশায় বুক বাঁধলেন। যোগাযোগ করে জানতে পারলেন সেই কবিরাজ এখন অন্য একটা কাজের জন্য বাইরে আছেন, 4 দিন পরে ফিরবেন। তারপর রাতে একটা অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। শুভর মা সেই রাতে স্যালাইন ও তরল খাবার খাওয়ানোর পর নিজের ঘরে চলে আসেন। তখন আশরাফ মামা বাড়িতে ছিলেন না, হয়তো কোনো অনুষ্ঠানে ডেলিভারির জন্য বাইরে। মামি শুভর দিকে বারবার তাকাচ্ছিলেন, যেন কিছু অদ্ভুত আছে। হঠাৎ তিনি শুভর ঘর থেকে শব্দ পেলেন, কিছু পড়ার মতো শব্দ, খটাস। ছুটে গিয়ে দেখেন সব কিছু আগের মতো। শুভ শুয়ে আছে। ফিরে আসলেন নিজের ঘরে। কিছুক্ষণ পরে আবার শব্দ, এবার কিছু যেন মচমচ করে ভাঙছে এমন শব্দ। কটমট কটমট। আবার গেলেন, কিছুই পেলেন না। মামা বাড়ি ফিরলেন, বললেন,
আজ কয়েকটা ওয়াজ মাহফিলে মুরগির অর্ডার দিলাম, দেরি হয়ে গেল। সেই রাতেও মামির ঘুম এলো না। শব্দগুলো যেন তার বুকের ভেতরে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে মামা হাটে যান। শুভর দিকে তাকিয়ে মামির বুক কেঁপে ওঠে। তার ছেলের দাঁতগুলো লালচে হয়ে কালচে রং নিচ্ছে, চোখের নিচে গাঢ় কালি, শরীর নিস্তেজ। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই সন্ধ্যায়। মামি লক্ষ্য করেন তাদের বাড়ির হাঁস মুরগি কমে গেছে। সন্দেহ হলো কেউ চুরি করেছে। মামি হাঁস মুরগির ঘরের তালা দেখতে গেলেন। সেখানে গিয়ে তার পা জমে গেল। মাটিতে রক্ত, মুরগির পালক ছেঁড়া এবং কিছু মুরগির গলায় নখ আর দাঁত বসানোর চিহ্ন। রক্তের ফোঁটা এখনও শুকায়নি। তিনি কাপা হাতে রক্তের ফোঁটা অনুসরণ করতে করতে দেখতে পেলেন ফোঁটাগুলো যাচ্ছে শুভর ঘরের দিকে। ভয়ে বুক ধুকফুক করে উঠল। ঠিক তখনই আশরাফ মামা ফিরে এলেন। বললেন, খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। কিন্তু মামি কিছুই বললেন না, খাবার খেয়ে শুয়ে পড়লেন। রাতে ঘুমালেন তারা, কিন্তু মামি ঘুমাতে পারলেন না। শুভর ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। সকালে উঠে শুভর ঘরে গিয়ে কিছুই পেলেন না। রক্তের চিহ্ন নেই, পালক নেই, কিছুই নেই। যেন রাতের সবকিছু একটা দুঃস্বপ্ন। কিন্তু সবকিছু কি সত্যিই মনের ভুল? না, সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। গ্রামের নির্জন সেই বাড়িতে শুভর নিথর শরীর বিছানায় পড়ে আছে আরও 2 দিন। আশরাফ মামা আর তার স্ত্রী দিনরাত সেবা করছেন, পানি পড়া খাইয়ে যাচ্ছেন, কিন্তু কোনো অগ্রগতি নেই। শুভ চোখ খোলে না, কথা বলে না, শুধু নিঃশ্বাস নিচ্ছে। এই 2 দিনে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। তাদের বাড়ির একটিও হাঁস মুরগি বেঁচে থাকল না। প্রতিটি পাখি যেন অদৃশ্য কোনো শক্তির দ্বারা গলা টিপে মেরে ফেলা হয়েছে। শরীর ছিন্ন ভিন্ন, পালক ছড়ানো, আর চারপাশে তাজা রক্তের দাগ। মনে হচ্ছিল এই কাজ কোনো জানোয়ারের নয়। মামি আর পারলেন না। সব কিছু খুলে বললেন তার স্বামীকে। আশরাফ মামা স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবেন, আর দেরি নয়। শেষমেশ সেই প্রতীক্ষিত দিন আসে, যেদিন কবিরাজের সিরিয়াল মেলে। আশরাফ মামা, মামি, শুভ আর বড় মামা আনোয়ার একসাথে রওনা দেন কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। কবিরাজের আস্তানায় সুলতানপুর নামে এক দূর গ্রামের ভেতরে ঘন জঙ্গলের কিনারে একটি কুঁড়ে ঘরে বসবাস করেন সেই কবিরাজ। তার আশেপাশে শত শত মানুষ, কারো হাতে মোমবাতি, কেউ কালো সুতো, কেউ লাল গামছা, কেউ বা পাঠা কিংবা গরু নিয়ে এসেছে। মনে হচ্ছিল যেন কেউ ঈশ্বরের দরবারে এসেছে নিজেদের কষ্ট মুক্ত করতে। আশরাফ মামারা কোনো জিনিসপত্র নাই নিয়ে এসেছেন, কারণ তারা জানতেন না কি কি লাগবে, শুধু টাকা নিয়ে এসেছেন। অবশেষে তাদের ডাক পড়ে। কুঁড়ে ঘরের ভেতরে বসে থাকা দীর্ঘকায় শ্যামবর্ণ এক লোক চোখ বন্ধ করে বসে আছেন। তার সামনে ধূপের ধোঁয়া উঠছে। সব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর কিছু ঝাড়ফুঁক করে বোতলে ভরা একটি জলীয় তরল দিয়ে বলেন, এটা নিয়ে যান, ওকেই পানি মিশিয়ে খাওয়াবেন। আমি আগামীকাল বিকেলে নিজে আপনাদের বাড়ি আসব, তখন আসল কাজ শুরু হবে। সেদিন বিকেলে কবিরাজ হাজির হলেন। তার হাতে একটা বস্তা, যেটার ভেতরে অনেক কিছু, হাড়, ছাই, আতর, ছোট ছোট বোতল, কিছু পুরনো কাপড়। শুভর ঘরের মাঝখানে 2টি বৃত্ত আঁকলেন। একটিতে শুভকে শুইয়ে দেওয়া হলো, অন্যটিতে নিজে বসলেন। কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্রপাঠ করলেন। তারপর ব্যাগ থেকে আতরের শিশি বের করে শুভর নাকের কাছে ধরলেন। হঠাৎ শুভ একটু নড়ল। মামি চিৎকার করে উঠলেন, ও চোখ নাড়ছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কবিরাজ এক হাত তুলে বললেন, চুপ থাকেন, সময় এখনো আসে নাই। তিনি আবার কিছু পড়লেন। তারপর একটি পাত্রে ফু দিয়ে সেই পানি শুভকে খাওয়ালেন, শরীরে ছিটিয়ে দিলেন। শুভ হঠাৎ চোখ খুলে তাকালো। সবাই যেন হঠাৎ আলো ফিরে পেল। শুভ ধীরে গলায় বলল, আমার শরীর খুব ব্যথা করছে, ঘুম পাচ্ছে। কবিরাজ শান্তভাবে বললেন, তোমার শরীর এখনো পুরোপুরি মুক্ত না, তবে আমি কাজ শুরু করেছি। এই তাবিজটা হাতে বেঁধে দাও, আর এটা কোমরে। পানি পড়া প্রতিদিন খাওয়াতে হবে।
মামা মামি জিজ্ঞেস করলেন, ওর কি হয়েছিল? কবিরাজ একটু গম্ভীর কণ্ঠে বললেন, 2টা খারাপ জিন ওর শরীরে দখল নিয়েছিল। শুভ ভুল করে একদিন ধানক্ষেত পার হবার সময় সেই জিনদের বাচ্চাদের ভয় দেখিয়ে তাড়ায়, এমনকি একটাকে লাঠি দিয়েও মারে। তাদের অভিভাবকরা রেগে গিয়ে ওকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু আশরাফ ভাই ঠিক সময় রাস্তা দিয়ে আসছিলেন, তাই তখন কিছু করতে পারেনি। কিন্তু তারা ওদের সাথে শুভকেও বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তারপর ওরা প্রতিদিন ওর শরীরের ভেতর লুকিয়ে থেকে রাতে তোমাদের হাঁস মুরগি খেয়ে চলেছে। তাদের লক্ষ্য ছিল আগে পশু, তারপরই মানুষ। সব শুনে মামা মামি কেঁপে উঠলেন। কবিরাজ বললেন, আমি ওদের তাড়িয়েছি, তবে নিয়ম না মানলে ওরা আবার আসবে। আমি আবার আসব, তখন কাজ সম্পূর্ণ করব। 2 দিন সব স্বাভাবিক। শুভ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, হাঁটাহাঁটি করে, খায়, ঘুমায়। কিন্তু 3য় দিন সব ওলটপালট হয়ে গেল। গোসল করতে গিয়ে কোমরে তাবিজ খুলে ফেলল শুভ, আর সুস্থ হয়ে যাওয়ায় পানি পড়া খাওয়াও বন্ধ করে দিল। সেই রাতেই আবার অশান্তি। শুভ আচরণ করছিল অদ্ভুতভাবে, চোখ বড় বড়, কথা কম। হঠাৎ মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই খোঁজ করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া থাকে। সঙ্গে সঙ্গে কবিরাজকে খবর দেওয়া হলো। তিনি বললেন, আগামীকাল আসছি, কিন্তু এবার প্রস্তুতি লাগে। 2টো কালো পাঠা, 2টো লাল গামছা, কালো মোমবাতি, ছাই, আগরবাতি আর কিছু জিনিস কিনে রাখতে হবে। দামাদামি নয়, একবারে দর ঠিক করে কিনতে হবে। পরদিন সন্ধ্যায় কবিরাজ এলেন। ঘরে অন্ধকার করে ধূপ, আগরবাতি, মোমবাতি জ্বালানো হলো। শুভ আবার সেই বৃত্তের ভেতর। হঠাৎ কবিরাজ উচ্চস্বরে বলে উঠলেন, তোমরা কে? কেন এসেছ? শুভর গলা পাল্টে গেল। কোনো একজন বয়স্ক মনুষ্যের কণ্ঠস্বর বের হলো, ও আমাদের বাচ্চাদের মেরেছে, আমরা ওকে ছাড়ব না। কবিরাজ চিৎকার করে উঠলেন, তোমরা খারাপ আত্মা, আমি তোদের এখানেই বন্দি করব। শুভ কাঁপছে। কবিরাজ ব্যাগ থেকে লাঠি বের করে আঘাত করলেন শুভর গায়ে। ছাই পানি, রক্ত মাখা কিছু হাড় শুভর গায়ে ছুঁড়ে মারলেন। জিনের গলা থেকে শুভ বলছে, তোর সাহস, তোর মেয়ে মরবে, তোর মা এখন কাতরাচ্ছে, তোর বউ ইলেকট্রিক শকে মরবে আজ রাতে। কবিরাজ হেসে বলেন, তোমরা জানো না, আমার পরিবার পাহারায় থাকে আমার বন্ধু জিনের দ্বারা। আমি তোমাদের মতো অসুরের ভয় কাঁপি না। তিনি একটি বোতল তুলে নিলেন। কিছু মন্ত্র পড়ার পর সেই বোতলের ভেতরে ধোয়ার মতো কিছু ঢুকে গেল। কবিরাজ বললেন, এই তো তোমাদের একজন বন্দী হয়ে গেল, বাকি 2টোকেও বন্দী করব। জিনেরা কান্না করতে লাগলো, আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব, আমাদের পাঠা দাও, গামছা দাও, আর কিছু দাও, আমাদের বন্দী করো না। শেষমেশ কবিরাজ তাদের কথা মেনে নিলেন। সব জিনিস দিয়ে তাদের বিদায় করে দিলেন, আর যেটা বন্দী হয়েছিল তাকেও মুক্ত করলেন, তবে শর্ত দিয়ে। সব শান্ত। কবিরাজ কিছু নিয়ম শিখিয়ে দিয়ে বলেন, এইবার যদি নিয়ম ভাঙো, আর কোনো কবিরাজও তোমাদের বাঁচাতে পারবে না। তিনি কিছু হাদিয়া নিয়ে বিদায় নিলেন। আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন বা শুনেছেন? আমাদের কমেন্টে লিখে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন ভূতের বাক্স চ্যানেলটি, কারণ এখানে ভয় থেমে থাকে না, বরং প্রতিদিন রাত 9টার পর নতুন রূপে ফিরে আসে। আর হ্যাঁ, আগামীকাল আপনাদের জন্য স্পেশাল এপিসোড থাকবে, পরীর গল্প। এই গল্পটি শুধু গল্প নয়, সত্য ঘটনা। আজ এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।